আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি। আমি গত বৃহস্পতিবার ক্লাসে আমি তোমাদের শব্দ গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব আমাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যেটা হচ্ছে বানান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? শুনতে পাচ্ছ আমাকে? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আজকের ক্লাসটা যতক্ষণ চলবে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি আজকের আলোচনাটা যদি দেখো একদম প্রথম থেকে, তাহলে আশা করি বানান সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আসবে। ঠিক আছে? আচ্ছা, বানানটা প্রথমে তো আমরা কি এই যে আমাদের বিভিন্ন ধ্বনির সাহায্যে আমরা কি করে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি, বিভিন্ন অর্থবোধক ধ্বনিগুলো পাশাপাশি বসিয়ে আমরা কি করি, শব্দ গঠন করি। শব্দের মাধ্যমে আমরা আবার বাক্য গঠন করি, সেই বাক্যের মাধ্যমে আমরা কি করি, আমাদের মনের ভাবটা প্রকাশ করি। ঠিক আছে? এই যে মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা যে শব্দ গঠন করব, বাক্য গঠন করব, এই শব্দ গঠন বাক্য গঠনের জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু কি হতে হবে, নির্ভুল হতে হবে, নির্ভুল বানানের হতে হবে, বানানটা ঠিক থাকতে হবে। ঠিক আছে? তাহলে বানানটা কি, বানান কাকে বলে? বাকধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়ায় হচ্ছে বানান। কি? বাকধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেয়। লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াকে বানান বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বানান বলে। হ্যাঁ, আচ্ছা, তো এই বানানটা কিন্তু আমাদের বাংলা ভাষায় বিশেষ করে বানান নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি রয়েছে। অনেক সময় দেখা যায় যে একটি শব্দের বানান বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনো তাতে রস্যিকার আবার দীর্ঘইকার, এগুলো নিয়ে রস্যিকার দীর্ঘকার এগুলো নিয়ে আমাদের কি একটা কনফিউশন সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? এটা কিন্তু আমাদের সেই দীর্ঘকাল থেকে, একদম শুরু থেকে, যখন থেকে বাংলা ভাষার উৎপত্তি তখন থেকে কিন্তু এই বানান নিয়ে একটা কি থাকে, একটা মানুষের মধ্যে বিভ্রান্তি থাকে। তো এই জন্য আবার আবার একসময় দেখা যায় যখন আমাদের ভাষার উৎপত্তি হয়েছিল তখন কিন্তু বানানের একটা নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না। তো এই নিয়মটা না থাকার কারণে তখন বিশেষ করে বানান নিয়ে তখন মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, যার কারণে তারা কি করে, তারা একটা নির্দিষ্ট নিয়মের প্রয়োজনীয়তা, বানানের একটা নির্দিষ্ট নিয়মের প্রয়োজনীয়তা অনুভব করে। আর এই প্রয়োজনীয়তা অনুভবের মাধ্যমে যাতে দূর হয় বানানের যে কনফিউশনটা, সে দূর হয়, সেই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় একটা কি করে, উদ্যোগ গ্রহণ করে এবং 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম প্রস্তাবন করেন এবং এর একটা প্রথম সংস্করণ করেন। 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। তাহলে 1936 সালে প্রথম বানানের সংস্করণ হয়। এরপর এটা আবার সংস্কার করে আরো কিছু বানান কে আরো কিছু পরিবর্তিত করে, হ্যাঁ, ঠিক আছে, দ্বিতীয় একটা সংস্করণ প্রস্তাবিত হয়, সেটা হচ্ছে 1937 সালে। তারপর বাংলাদেশে বা জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে বাংলা বানানের একটি নিয়ম নীতিমালা প্রণয়ন করেন, কিভাবে বাংলা বানান করা হবে সেটার উপর। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করেন, যেটা একেবারে সর্বশেষ একটা কি উদ্যোগ ছিল, যেটা হচ্ছে কি প্রমিত বাংলা বানানের নিয়ম। ঠিক আছে? আর এই নিয়মটি প্রকাশিত হয় 1992 সালে এবং সেই নিয়ম অনুসারেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলা ভাষায় যে বানানের নিয়মগুলো সেগুলো চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এবং এবং এখানে আরেকটা হচ্ছে বাংলা বানানের বাংলা বানানের আরেকটা বাংলা বানানের আরেকটা যেই নিয়মগুলো, সেই নিয়মটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে বা আমাদের বাংলায় আমরা প্রধানত দুইটা দুইটা নিয়ম মাধ্যমে করে থাকি।
একটা হচ্ছে নত্যবিধান আর একটা হচ্ছে সত্যবিধান। এই নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী আমাদের বাংলা বানানগুলো কি হচ্ছে, বাংলা বানানের যে নিয়মটা সেই নিয়মটা প্রণীত হয়েছে এবং সেই নিয়মটা আমরা মেনে চলি। তো আজকে আমি তোমাদের সেই নত্যবিধান এবং সত্যবিধানের নিয়ম অনুযায়ী কিভাবে বাংলা বানানগুলো হচ্ছে তা আমরা একটু আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব তো প্রথমত নত্যবিধান অনুযায়ী কিভাবে বাংলা বাংলা বানানটা করা হয়ে থাকে। তো এখানে আমরা একটু আগে নত্যবিধান কাকে বলে সেটা একটু জানবো। হ্যাঁ, নত্যবিধান কাকে বলে? নত্য, এটা আমরা আমাদের এই লেখার মাধ্যমে কিন্তু বুঝতে পারছি। এখানে আমরা কি দিয়েছি, একটা মূর্ধন্য ন, তার মানে হচ্ছে যে রীতি অনুসারে বাংলা ভাষায় তৎসম শব্দ, তৎসম মানে হচ্ছে সংস্কৃত থেকে যে শব্দগুলো এসেছে, ঠিক আছে, যে তৎসম শব্দগুলোর বানানে দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়, সেই নিয়মটাকে বলা হচ্ছে কি নত্য বিধান। ঠিক আছে, আমি একটু যে রীতি অনুসারে বাংলা তৎসম শব্দগুলোর বানানে মূর্ধন্য ণ এর পরিবর্তে, দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়, তাকে নত্য বিধান বলে। বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাইলে নত্য বিধান হচ্ছে আমরা বুঝতে পারলাম যেখানে যে বাংলা ভাষায় তৎসম শব্দগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমরা যেখানে কি মূর্ধন্য ণ হবে না, সেখানে কি হবে দন্তন্য হবে না, মূর্ধন্য ণ ব্যবহৃত হয়, সেই নিয়মটাকে বলা হচ্ছে নত্য বিধান। আচ্ছা, এবার আমরা নত্য বিধান অনুসারে বাংলা বানানের নিয়মগুলো একটু দেখবো। ঠিক আছে, নত্য বিধানের নিয়মাবলী। নত্য বিধানের বানানের নিয়মাবলী। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে, দেখো, এক নাম্বার হচ্ছে তৎসম শব্দের রি, হ্যাঁ, র মূর্ধন্যস্বর পরে বা রিকার, রফলা, রেফ বা ক্ষিয় এগুলোর পরে সবসময় কি হয়? তৎসম শব্দে হ্যাঁ, তৎসম শব্দে কি কি? রি, র, রি, র, মূর্ধন্য ষ বা রিকার, রফলা, রেফ, ঠিক আছে। ক্ষিয় এর পরে কি হবে? মূর্ধন্য ণ হবে। ঠিক আছে, তাহলে আমরা যে তৎসম শব্দগুলো দেখব, এই তৎসম শব্দগুলোর মধ্যে আমরা জি, র, মূর্ধন্য ষ অথবা রিকার, রফলা, রেফ, হ্যাঁ, রিকার, রফলা, রেফ বা ক্ষিয় হবে, সেই শব্দগুলোর পরে সবসময় কি হবে? মূর্ধন্য ণ হবে। তার মানে আমরা তাহলে আমরা কয়েকটা একটু উদাহরণ দেখি, যেমন যেমন ঘৃণা। এই যে ঘৃণা, এখানে কি আছে? রিকার। দেখছো, এখানে কি আছে? রিকার। হ্যাঁ, তারপর হচ্ছে মুদ্রণ,
মুদ্রণ, এখানে কি আছে? রফলা, ঠিক আছে। তারপর হচ্ছে কর্ণ, কর্ণ এর মধ্যে কি আছে? রেফ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাষণ, এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে, তাই না? তারপর হচ্ছে অন, ক্ষিয়, ঠিক আছে। ক্ষিয় দিয়ে যে শব্দটা, এর পরেটা হচ্ছে কি? মূর্ধন্য ণ, ঠিক আছে। এভাবে। আচ্ছা, তারপর 2 নাম্বারটা হচ্ছে তারপর 2 নাম্বারটা হচ্ছে একই শব্দের মধ্যে রিকার, রেফ, রফলা, মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ। হ্যাঁ, আবার কি? একই শব্দের মধ্যে রিকার, রফলা, হ্যাঁ, রেফ অথবা মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ ও ক বর্ণ, ক বর্গীয়, হ্যাঁ। ক বর্ণ মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো, ঠিক আছে। ঠিক আছে, ক বর্ণ, ক বর্ণ, আরেকটা হচ্ছে ক বর্গ, আরেকটা হচ্ছে ক বর্গ। ক বর্গ মানে হচ্ছে ক থেকে, ক বর্গ মানে হচ্ছে প থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো, ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো। তারপর হচ্ছে অন্তস্থীয় জ, অন্তস্থীয় এবং হ, ঠিক আছে। এই শব্দগুলো যদি থাকে বা এই বর্ণগুলো দিয়ে, অথবা অনুস্বার, এই বর্ণগুলোর পরে সবসময় কি হবে? মূর্ধন্য ণ হবে, ঠিক আছে। তাহলে বলছে কি রিকার, রফলা, রেফ, মূর্ধন্য ষ এর পরে রিকার, রফলা, রেফ এই শব্দগুলো দিয়ে যে শব্দগুলো শুরু হবে, সেই শব্দগুলোর পরে যদি স্বরবর্ণ থাকে, যে কোনো ধরনের স্বরবর্ণ, সরেয়, সরেয়া, হ্যাঁ, যে কোনো স্বরবর্ণ, অথবা ক বর্গ, ক বর্গ মানে হচ্ছে ক থেকে উ পর্যন্ত যে কোনো একটা বর্ণ যদি থাকে, অথবা প বর্গ, প বর্গ মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত যদি কোনো বর্ণ থাকে, অথবা অন্তস্থীয় জ, অন্তস্থীয় হ, অথবা অনুস্বার, এই বর্ণগুলো যদি থাকে, সেই বর্ণগুলোর পরে সবসময় কি হয়? মূর্ধন্য ণ হয়। যেমন দেখো অর্পণ, ঠিক আছে। অর্পণ, এখানে কি শুরুটা, শব্দটা কি হচ্ছে কি? স্বরবর্ণ দিয়ে, ঠিক আছে। আবার এখানে আবার ক বর্ণ আছে, ঠিক না? তাহলে এখানে দুটোটাই হচ্ছে কি? একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ক বর্ণ দিয়ে শুরু, তাহলে এখানে হবে মূর্ধন্য ণ, ঠিক আছে। তারপর ধরো দর্পণ, এখানেও ক বর্ণ দিয়ে শুরু, সেই জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বৃংহন, এখানে রিকারও আছে আবার অনুস্বারও আছে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নাম্বার গেল, আমি এবার 1 নাম্বারটা একটু মুছি। পরেরটা একটু মুছে ফেলি, এটা তো দরকার নেই। তারপর 3 নাম্বারটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণে ট বর্গের বর্ণগুলোর পূর্বে দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য ণ হয় যুক্ত ব্যঞ্জন বর্ণে। যুক্ত ব্যঞ্জন বর্ণে ট বর্গের, ট বর্গের মানে হচ্ছে ট থেকে ড ঠ ড ঢ পর্যন্ত, ঠিক আছে। ট থেকে
বর্গের বর্ণগুলো ট থেকে ত পর্যন্ত, ঠিক আছে? বর্ণগুলোর পূর্বে কি হবে? মূর্ধন্য ণ হবে, ঠিক আছে? যুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্ত ব্যঞ্জন মানে হচ্ছে কি, যে ব্যঞ্জন বর্ণগুলো কি যুক্ত বর্ণ, যে ব্যঞ্জন বর্ণগুলো কি যুক্ত বর্ণ, ঠিক আছে? যেমন দেখো কণ্ঠক, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ দিয়ে একটা কি যুক্ত বর্ণ হয়েছে, তাহলে এই যুক্ত বর্ণের মধ্যে সবসময় কি হবে? দন্তীয় ট। আর এটা হচ্ছে ট বর্গীয় বর্ণ, টটা হচ্ছে ট বর্গীয় বর্ণ, ঠিক আছে না? তাহলে এখানে হবে মূর্ধন্য ণ, ঠিক আছে? এরপর হচ্ছে ঘন্টা, এখানেও এটা হচ্ছে কি ট বর্গীয়, যুক্ত বর্ণটা হচ্ছে কি ট বর্গীয় বর্ণ, সেই জন্য এখানে হয়েছে কি মূর্ধন্য ণ, ঠিক আছে? এভাবে। তারপর হচ্ছে পণ্ডিত, ঠিক আছে? এটাও হচ্ছে কি ট বর্গীয় বর্ণের একটা বর্ণ, এভাবে, ঠিক আছে? এরপর হচ্ছে 4 প্র, পরা, পূর্ব, অপর, এগুলোর পরে পূর্ব, অপর, ঠিক আছে? এগুলোর পর অন্য, হ্যাঁ, অন্য শব্দ বসলে অন্য শব্দটা বসলে কি হবে? মূর্ধন্য ণ হবে, সেখানে কি দন্তের নয়ের পরিবর্তে মূর্ধন্য ণ হবে। যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, ঠিক আছে? ওখানে ওই শব্দগুলোর লাস্টে কি এই যে অন্য শব্দটা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? পূর্বাহ্ন, ঠিক আছে? অপরাহ্ন, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তারপর হচ্ছে 5 হচ্ছে কতগুলো তৎসম শব্দ থাকে যেগুলোর পরে স্বভাবতই কি হয়? মূর্ধন্য ণ হয়। আর আমরা জানি যে নত্যবিধানের নিয়মটাই হচ্ছে কি তৎসম শব্দের পরে সবসময় কি বসবে? মূর্ধন্য ণ বসবে। কতগুলো তৎসম শব্দের পরে স্বভাবতই মূর্ধন্য ণ হবে, ঠিক আছে? এই শব্দগুলো হচ্ছে কি তৎসম শব্দ, সেগুলোতে সবসময় কি হবে? মূর্ধন্য ণ হবে। যেমন অনু, লবণ, ঠিক আছে? এগুলা, হ্যাঁ, এই শব্দগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা দেখলাম কি নত্যবিধান অনুযায়ী বাংলা বানানের নিয়মগুলো, বা নত্যবিধানে বাংলা বানানে কিভাবে কোথায় মূর্ধন্য ণ হবে, ঠিক আছে? এগুলো আমরা জানলাম, এই সম্পর্কে আমরা 5টা নিয়ম করেছি। এবার আমরা জানবো একটু নত্যবিধানে মূর্ধন্য ণ কোথায় বসবে, সরি দন্তন্য কোথায় বসবে, অথবা মূর্ধন্য ণ কোথায় নিষিদ্ধ, ঠিক আছে? মানে কোথায় মূর্ধন্য ণ বা নত্যবিধান বসবে, নত্যবিধান অনুযায়ী মূর্ধন্য ণ বসবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এবার একটু তোমরা কি লিখেছো নিয়মগুলো? নিয়মগুলো লিখেছো তোমরা? আমি মুছবো?
না ম্যাম দাঁড়ান। আচ্ছা আমি এখান থেকে শুরু করছি। তার মানে হচ্ছে নত্ব বিধান বানানে নত্ব বিধান নিষেধ। তাহলে কোন কোন বানানে নত্ব বিধান নিষেধ বা মূর্ধন্য ন দন্তন্য বসে সেটা ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে যুক্ত ব্যঞ্জনে ত বর্গের পরে, ত বর্গের পূর্বে যুক্ত ব্যঞ্জনে ত বর্গের বলতে ত থেকে ত থ দ ধ পর্যন্ত ঠিক আছে, দন্তন্য ত থেকে দন্তন্য পর্যন্ত ত বর্গের পূর্বে দন্তন্য বসবে। কথা বলবে না তোমরা, নিজেরা নিজেরা কথা বলবে না, ক্লাসে ডিস্টার্ব হবে। তাইলে যুক্ত ব্যঞ্জনে আমরা প্রথমে পড়ছিলাম যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলোর পূর্বে মূর্ধন্য ন হয়। যেই ব্যঞ্জন যুক্ত বর্ণগুলো থাকবে সেগুলোর মধ্যে যদি কি যুক্ত বর্ণ থাকে সেগুলোকে কি বসবে, ট বর্গের বর্ণগুলোর সাথে কি বসে, মূর্ধন্য ন বসে ঠিক আছে, যদি সেখানে ট বর্গের কোনো বর্ণ থাকে ট থেকে ট পর্যন্ত। আর যুক্ত ব্যঞ্জনে যদি ত বর্গের কোনো বর্ণ থাকে অর্থাৎ ত থ দ ধ এই ধরনের কোনো বর্ণ থাকে সেই বর্ণগুলোর যুক্ত বর্ণটা কি হবে, দন্তন্য হবে, কখনো সেখানে কি হবে না, মূর্ধন্য ন হবে না। যেমন দন্ত, হ্যাঁ এই যে এখানে যুক্ত বর্ণ, এখানে ত যুক্ত বর্ণে দেখো এই যে ত ত বর্গ ত বর্ণ, এই ত বর্ণটার সাথে সবসময় কিভাবে কি বসবে, দন্তন্য বসবে, দন্ত। তারপর হচ্ছে শান্ত, দুরন্ত ঠিক আছে, শান্ত দুরন্ত এভাবে ঠিক আছে। তাহলে এইভাবে এই যে ত বর্গীয় যে শব্দগুলো সেই শব্দগুলো যুক্ত বর্ণটা হবে সবসময় কি, দন্তন্য ঠিক আছে। আর 2 নাম্বারটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে রি র মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ ক বর্গ প বর্গ অন্তস্থীয় জ অন্তস্থীয় খ কিংবা অনুস্বার ব্যতীত অন্য বর্ণ থাকলে সেখানে দন্তন্য হবে। আমরা প্রথমেই পড়েছিলাম রি র মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ ক বর্গ প বর্গ জ অন্তস্থীয় খ কিংবা অনুস্বার থাকলে সেখানে সবসময় কি বসে, মূর্ধন্য বসে। আর এখানে বলা হচ্ছে এগুলোর পরে যদি অন্য কোনো বর্ণ থাকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাইলে দেখো এই শব্দগুলো না থেকে অন্য কোনো বর্ণ থাকলে রি র মূর্ধন্য ষ ঠিক আছে, এ পরে রিকার মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ ক বর্গ ক বর্গীয় বর্ণ, ক বর্গীয় বর্ণ মানে হচ্ছে ক থেকে ও পর্যন্ত, তারপর ক বর্গীয় বর্ণ, ক বর্গীয় বর্ণ মানে হচ্ছে প থেকে প ফ ব ভ ম পর্যন্ত ঠিক আছে। তারপর অন্তস্থীয় জ অন্তস্থীয় অ অনুস্বার, এই বর্ণগুলোর পরে কি বসবে, অন্য বর্ণ থাকলে অন্য বর্ণ থাকলে সেখানে কি হয়, দন্তন্য ঠিক আছে। যেমন অর্জন, ঠিক আছে। এই দেখো এখানে স্বরবর্ণ আছে কিন্তু স্বরবর্ণের পরে আমাদের এখানে রি র মূর্ধন্য ষ নাই অথবা ক বর্গীয় কোনো শব্দ নাই, প বর্গীয় কোনো বর্ণ নাই, অন্তস্থীয় কেউ নাই, এখানে আছে অন্য একটা কি বর্ণ বর্ণ, সেই জন্য এখানে হয়েছে কি
দন্ত্যন্য, ঠিক আছে। তারপর হচ্ছে দর্শন, এখানে সেম দর্শন তালব্য কিন্তু অন্য কোনো বর্গীয় একটা বর্ণ, সেজন্য এখানে কি হয়েছে, দন্ত্যন্য হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার দেখো, এক দুই তিন, 1 2 লিখতে পেরেছো তোমরা, নিয়মগুলো লিখতে পেরেছো? তিনটা হচ্ছে কি দেখো, বিদেশি শব্দের বানানে সবসময় দন্ত্যন্য হয়, বিদেশি শব্দের বানানে সব সময় কি হবে, দন্ত্যন্য হবে, মূর্ধন্য ন হবে না। অর্থাৎ যে যেগুলো ইংরেজি শব্দ বা বাইরের যে শব্দগুলো আমরা বাংলায় লিখবো তখন কি হবে, অবশ্যই দন্ত্যন্য হবে। যেমন জার্মান, এটা একটা দেশের নাম, বিদেশি দেশের নাম, হ্যাঁ। তারপর হচ্ছে আয়রন, এটা একটা কি ইংরেজি শব্দ, ঠিক আছে। তাহলে এই ধরনের ইংরেজি বা বাইরের কোনো শব্দের মধ্যে কি হবে অবশ্যই। তারপর হচ্ছে গ্রিন, ঠিক আছে, গ্রিন, আয়রন, জার্মান, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর 4 নাম্বার হচ্ছে ক্রিয়াপদের, ক্রিয়াপদ, যে ক্রিয়াপদ গুলো থাকে সেই ক্রিয়াপদের বানানে সবসময় কি হবে, দন্ত্যন্য হবে, কখনো মূর্ধন্য হবে। ক্রিয়া মানে হচ্ছে কি, যেখানে কাজ বুঝায়, যে কোনো ধরনের কাজ বুঝায়, এই ধরনের যে শব্দগুলো, সেই শব্দগুলোর বানানে সবসময় কি হয়, সবসময় দন্ত্যন্য হয়। তাহলে ক্রিয়াপদের বানানে ক্রিয়াপদের বানানে কি হয়, দন্ত্যন্য হয়, ঠিক আছে, দন্ত্যন্য হয়। যেমন করেন, তারপর ধরেন, হ্যাঁ, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 5 সমাজবদ্ধ সমাস, ঠিক আছে। সমাস তো জানো, পরস্পর সম্পর্কযুক্ত কি দুইটা পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে, সমাস বলে। এটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। এই যে সমাসবদ্ধ যেই কি থাকে বা শব্দগুলো থাকবে, সেই শব্দগুলোর পূর্বপদের মধ্যে রি র মূর্ধন্য ষ থাকলেও পরপদে দন্ত্যন্য অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। সমাসবদ্ধ শব্দের পূর্বপদে রি র মূর্ধন্য ষ মূর্ধন্য ষ থাকলেও পরপদে দন্ত্যন্য হবে, ঠিক আছে। যেমন অগ্রনায়ক, অগ্র, এখানে অগ্রনায়ক, ঠিক আছে। এখানে এই অগ্র হচ্ছে কি পূর্বপদ, পূর্বপদের মধ্যে কি আছে, রিকার আছে, তাই না। পূর্বপদের মধ্যে কি আছে, রিকার আছে, কিন্তু রিকার থাকার পরেও